ঢাকার বাজারে নিয়মিত বাড়ছে ফলের দাম। সাধারণত বছরের এমন সময়ে দেশি ফলের সরবরাহ কম থাকে, তাই বিদেশি ফলের দাম বাড়ে। তবে বিক্রেতাদের দাবি, আগের বছরগুলোতে কেজিতে 10 থেকে 15 টাকা বাড়লেও এবার তা 50 থেকে 60 টাকা পর্যন্ত বেড়েছে। কনজিউমার্স অ্যাসোসিয়েশন বা ক্যাবের দাবি, আমদানিকারকরা কারসাজি করেই পণ্যের দাম বাড়িয়েছে। আনার 350 বললেন। আম কাঁঠালের মৌসুমও শেষের দিকে, বাজারে কমতে শুরু করেছে দেশি ফলের সরবরাহ, ফলে বাড়ছে বিদেশি ফলের চাহিদা, আর নানা অজুহাতে নিয়ন্ত্রণের বাইরে পণ্যের দাম। রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, 1.5 সপ্তাহের ব্যবধানে বাজারে প্রায় সব ধরনের ফলের দাম 50 থেকে 60 টাকা বেড়েছে। প্রতি কেজি লাল আপেল বিক্রি হচ্ছে 380 থেকে 400 টাকা পর্যন্ত, মালটার কেজি 480 থেকে 500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, আর লাল আঙ্গুর বিক্রি হচ্ছে প্রতি কেজি 380 থেকে 400 টাকায়। ক্রেতাদের অভিযোগ, রাজধানীতে মানুষের জ্বরের প্রকোপ বাড়ার সুযোগে সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে ফলের দামে। সরকারি হাসপাতালে যারা আসে তারা তো একটু মধ্যবিত্ত বা লো ফ্যামিলির লোকজন, তো তাদের এইসব ফল কিনে খাওয়াইতে তাদের একটু প্রবলেম হচ্ছে। এখন কয়েক ডাবল চালান কাটে, জিনিসের দাম বেশি। এই যে মালটার দাম বললো 500 টাকা কেজি, এমনকার কিনা এনে বেচবো কত? আপনি মালটা কোনো দোকানে পাবেন না। দোকানদার জিজ্ঞাসা কেজি মালটার দাম 500 টাকা, যেটা কিন্তু 160 টাকা। কত বাড়ছে? 3 গুণেরও বেশি বাড়ছে, ক্রেতাও কমছে। মালটা 7100 টাকা আমাদের কিনা। এদিকে বাড়তি কর ব্যবস্থাপনা সহ নানা অজুহাত দেখিয়ে আমদানিকারকরা সিন্ডিকেট করে ফলের দাম বাড়িয়েছে বলে দাবি করছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। তাদের মতে, বাড়তি পরিবহন খরচের প্রভাবও এসব পণ্যে পড়ছে। গ্যাপ একটা তৈরি হয়েছে যে আপেল শর্ট, আসলে ফ্রুটসের বাজারটা বা কাঁচামালের বাজারটা যখন পিক প্রাইসেস থাকবে তখন অটোমেটিক বেড়ে যায়। এটাকে নিয়ন্ত্রণ কোনো কেউই করতে পারে নাই, সরকারও না, আমরা ব্যবসায়ীরাও না, কোনোভাবেই করা সম্ভব না। আমদানিকৃত ফলগুলির দাম হঠাৎ করে 50 থেকে 60 টাকা বেড়ে গেছে। তো এইখানে আসলে যুক্তিসঙ্গত কোনো কারণ নেই। এটা হলো আমাদের ব্যবসায়ীদের যখন যা ইচ্ছা, যখন যেভাবে দাম বাড়াতে ইচ্ছা করে তখন সেই দামটা বেড়েই যায়। আবার ওইদিকে সরকারের যে নজরদারি তদারকি থাকার কথা, সেগুলো হচ্ছে না। তবে ক্যাব বলছে, বাজারে ভোক্তা অধিদপ্তরের মনিটরিং তুলনামূলকভাবে কমেছে। এছাড়া দাম নিয়ন্ত্রণে আনতে পরিবহন খাতে চাঁদাবাজি কমাতে সরকারের নজরদারি বাড়ানো উচিত বলে মনে করছে সংগঠনটি। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্ক আরও কমতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, শুল্ক নিয়ে এখনই উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। রাজধানীর গুলশান ক্লাবে সংবর্ধনা অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, বাংলাদেশের প্রতিযোগী অনেক দেশের ওপর আরোপ করা পাল্টা শুল্ক হার এখনও চূড়ান্ত হয়নি। ভবিষ্যতে তাদের পণ্যে যে হার নির্ধারিত হবে তা বাংলাদেশের সাথে প্রতিযোগিতামূলক অবস্থানে থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। খলিলুর রহমান জানান, ট্রাম্প সরকারের সাথে একটি বাতিলযোগ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। পরবর্তী নির্বাচিত সরকারের হাতে চুক্তি পরিবর্তন, পরিমার্জন কিংবা বাতিল করার ক্ষমতা থাকতে হবে। চুক্তিতে কোনো ভূ রাজনৈতিক ফাঁদে পা দেয়া হয়নি বলেও দাবি করেন খলিলুর রহমান। কয়েক মাস ধরে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি এবং কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ব্যাংক থেকে ডলার কিনে জমা করায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ছাড়িয়েছে $30 বিলিয়ন। রিজার্ভ দাঁড়িয়েছে 30.25 বিলিয়ন ডলারে। আইএমএফের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভের পরিমাণ $25.32 বিলিয়ন। রোববার বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। কয়েক মাস ধরেই প্রবাসী আয়ের প্রবাহ বাড়ছে, এতে ডলারের সরবরাহ বৃদ্ধি পেলেও শঙ্কা দেখা দেয় ডলারের দাম কমে যাওয়ার। তাই বাজারে সম্ভাব্য দরপতন ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক ডলার কেনার সিদ্ধান্ত নেয়। কর্মকর্তারা জানান, ডলারের মান ধরে রাখা এবং বিনিময় হার স্থিতিশীল রাখতেই কেন্দ্রীয় ব্যাংক এই পদক্ষেপ নেয়। এ পর্যন্ত চলমান নিলাম প্রক্রিয়ায় বিভিন্ন ব্যাংক থেকে $58 কোটি কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। বিশেষায়িত অঞ্চলভুক্ত রপ্তানিকারকদের জন্য বৈদেশিক মুদ্রা সংরক্ষণ নীতিমালা সহজ করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে এসব অঞ্চলের টাইপ বি ও টাইপ সি শিল্প প্রতিষ্ঠানগুলো এখন অবিশেষায়িত অঞ্চলের রপ্তানিকারকদের সমান সুবিধা পাবেন। কেন্দ্রীয় ব্যাংক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশেষায়িত অঞ্চলের রপ্তানি আয় ব্যাক টু ব্যাক আমদানি দায় পরিশোধ না হওয়া পর্যন্ত বৈদেশিক মুদ্রা হিসেবে ব্যাংকগুলোকে ব্যাক টু ব্যাক সেটেলমেন্ট পুলে রাখতে হবে।
এতে আমদানি দায়ের অংশ ও স্থানীয় মূল্য সংযোজনের অংশ উভয়ই অন্তর্ভুক্ত থাকবে, আর মূল্য সংযোজনের অংশ সর্বোচ্চ 30 দিন রাখা যাবে। এই সময়ের মধ্যে অব্যবহৃত অর্থ অন্য ব্যাংকে স্থানান্তর করে বিশেষায়িত অঞ্চলের রপ্তানিকারক অথবা সহযোগী অঙ্গ প্রতিষ্ঠানের আমদানি দায় পরিশোধ করা যাবে। 30 দিন পর অব্যবহৃত অর্থ নগদায়ন করতে হবে। চীনের লেসো গ্রুপের কাছে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের 12.5 একর জমি হস্তান্তর করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। প্রায় $32 মিলিয়ন বিনিয়োগের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির ভিত্তিতে এ জমি লিজ দেওয়া হয়। সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে বেজা জানায়, গত বছরের 19 সেপ্টেম্বর লিজ চুক্তি সইয়ের পর আনুষ্ঠানিকভাবে জমি হস্তান্তর করা হয়। চায়না লেসো গ্রুপ এ বিনিয়োগে পিভিসি পাইপ সহ বিভিন্ন প্লাস্টিক পণ্য, সোলার প্যানেল, স্যানিটারি ওয়্যার, রান্নাঘরের সরঞ্জাম, পানি বিশুদ্ধকরণ ও অগ্নি নির্বাপক সরঞ্জাম সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী উৎপাদন করবে। এসব পণ্য স্থানীয়ভাবে উৎপাদন করা হবে, যা বাংলাদেশে কোম্পানিটির ব্যবসা সম্প্রসারণ করতে সহায়ক হবে। আর্থিক প্রতিষ্ঠান থেকে 89.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও মুন্নু সিরামিক্সের চেয়ারম্যান আফরোজা খান রীতা সহ 7 জনের বিরুদ্ধে আলাদা 4টি মামলা করতে যাচ্ছে দুদক। সোমবার কমিশন এই মামলার অনুমোদন দেয়। এজাহারে বলা হয়, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টে কোনো ধরনের রেকর্ডপত্র জমা না দিয়েই এবং বোর্ড সভায় উপস্থাপন না করেই পরস্পর যোগ সাজশে 86.5 কোটি টাকা আত্মসাৎ করা হয়। মামলায় আফরোজা খান রীতা ছাড়াও অভিযুক্ত রয়েছেন উত্তরা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক SM শামসুল আরেফিন, সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাইনুদ্দিন, কাজী আরিফুজ্জামান সহ অন্যরা। 3টা কোম্পানি এবং মুন্নু সিরামিক্সের চেয়ারম্যানকে মোট 89 কোটি 50 লাখ টাকা প্রদান করেছেন। এই 89 কোটি 50 লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আজকে মোট 7 জনের নামে 4টি মামলা দায়ের করেছে। নিজ জেলা চাঁদপুর থেকেই প্রায় 1 কোটি টাকা হাতিয়ে নিয়েছে ফ্লাইট এক্সপার্টের MD সালমান বিন রশিদ শাহ সাইম। বিভিন্ন উপজেলার অন্তত 10 জন সাব এজেন্টের কাছ থেকে এসব টাকা লোপাটের অভিযোগ পাওয়া গেছে। বিমানের টিকিট কেনা ও অগ্রিম বুকিং দিয়ে বিপাকে ভুক্তভোগীরা। পালানোর 3 মাস আগেই বসতঘর বিক্রি করেন ফ্লাইট এক্সপার্টের MD সালমান। রাজধানী নয়াপল্টনে ওয়ার্ল্ড ট্রেক ট্রাভেলের মালিক কচুয়ার বাসিন্দা ফখরুল আলম। একই জেলার মানুষ হওয়ায় ব্যবসায়িক সখ্যতা গড়ে ওঠে ফ্লাইট এক্সপার্টের MD সাইমের সাথে। ফখরুলের অভিযোগ, সাইম পালিয়ে যাওয়ায় 9 লাখ টাকা লোকসান হয়েছে তার, জমা দেয়া আছে আরও 30 লাখ টাকা। ওনাদের অ্যাকাউন্টে আমার 46,000 টাকা ছিল, ওই টাকাটাও তো আর আপাতত কানেকশন নাই। এছাড়া আমার নিয়ারলি 30 লাখ টাকার টিকিট এখনো রানিংয়ে আছে। শুধু ফখরুল নন, শাহরাস্তি, ফরিদগঞ্জ সহ বিভিন্ন উপজেলার আরও অনেকের টাকা হাতিয়ে নিয়েছেন ফ্লাইট এক্সপার্টের MD। গ্রামবাসী বলছে, 2 মাস আগে দামি গাড়ি ও ঢাকায় 4টি ফ্ল্যাট কেনেন সাইম। চৌমুনি বাজারে রয়েছে 3 তলা ভবন ও 48% জমি। কচুয়ার আছে একজন, আরো এক জায়গার আছে, আবার আমাদের যে পাশের গ্রাম যে বরিগাঁও থেকে উনিও কিছু টাকা পয়সা পাইবো। টিকিটের ব্যবসা করে এক্সপার্ট ফ্লাইট নামে কি জানি, এটা আমরা পরে শুনছি, এখানে এখন শুনতে পারি আর কি। বিভিন্ন নিউজ অথবা অনলাইনে দেখতে পাচ্ছি যে ওরা মানুষের টাকা মেরে চলে গেছে। তবে ফ্লাইট এক্সপার্টের পরিচালনা পর্ষদ ও কয়েকটি ট্রাভেল এজেন্সির ষড়যন্ত্রের অভিযোগ করেছেন সাইমের বাবা। ডিজিটালাইজড, এটার মধ্যে যদি কেউ কমান্ড না মানে তাহলে এটা বিরাট ক্ষতি হয়ে যায়। তখন তারা সিস্টেমটা তারা নিজেরাই বন্ধ করে দিয়েছে, যেন আর কেউ টিকিট ইস্যু না করে। পুলিশ বলছে, ভুক্তভোগীদের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শুনেছি সে এই ব্যবসার সাথে জড়িত অনেক ভুক্তভোগী রয়েছে। কচুয়া থানা এলাকায় যদি এরকম কেউ ভুক্তভোগী থাকে, তাদের যদি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে চায়, তাহলে থানায় অভিযোগ দায়েরের প্রেক্ষিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থ আত্মসাতের অভিযোগে 2 আগস্ট ফ্লাইট এক্সপার্টের MD সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেন এক ভুক্তভোগী। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ, তবে MD, তার বাবা ও ভাই পলাতক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
দৈনন্দিন আর্থিক লেনদেনের পাশাপাশি বিকাশের মাধ্যমে ঝামেলা ছাড়াই সহজে ও নিরাপদে এনজিওর ঋণ ও সঞ্চয়ের কিস্তি পরিশোধ করতে পারছেন গ্রাহকরা। ব্র্যাক, টিএমএসএস, ব্যুরো বাংলাদেশ, শক্তি ফাউন্ডেশন সহ প্রায় 53টি এনজিওর গ্রাহক বিকাশ অ্যাপ থেকে এই কিস্তি পরিশোধ করতে পারছেন। সংশ্লিষ্টরা বলছেন, এতে গ্রাহকদের সময় ও খরচ বাঁচার পাশাপাশি এনজিওগুলোর অর্থ ব্যবস্থাপনা আরও নিরাপদ, স্বচ্ছ ও গতিশীল হয়েছে। এনজিওগুলোর নগদ ব্যবস্থাপনাকে আরও সহজ করেছে। কেবল গ্রাহকের জন্য নয়, এই ডিজিটাল পরিশোধ ব্যবস্থাকে সুবিধাজনক মনে করছেন এনজিও কর্মীরাও। এর মাধ্যমে ক্ষুদ্র ঋণের আরও কার্যকর ব্যবহারের পাশাপাশি একদিকে নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন, অন্যদিকে গ্রামীণ ও আঞ্চলিক অর্থনীতিতে এসেছে গতিশীলতা। জিআই স্বীকৃতি পাওয়া টাঙ্গাইলের মধুপুরের আনারসের চাহিদা দেশ জুড়েই। গেল বছরের তুলনায় এবার দাম কিছুটা বাড়লেও খরচ বেশি হওয়ায় লাভ পাচ্ছেন না চাষিরা। এজন্য আনারস থেকে বিভিন্ন খাদ্যপণ্য তৈরির কারখানা গড়ে তোলার দাবি তাদের। কৃষি বিভাগ বলছে, সরকারিভাবে এ ধরনের কারখানা করার পরিকল্পনা রয়েছে। চলতি মৌসুমে 4 বিঘা জমিতে আনারস চাষ করেছেন টাঙ্গাইলের মধুপুরের জলছত্র গ্রামের ফরমান আলী। গত বছরের চেয়ে এবার প্রতি পিস আনারসে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেশি পাচ্ছেন তিনি। কিন্তু এরপরও লাভ করতে পারছেন না, কারণ বেড়েছে উৎপাদন খরচ। যেখানে ছিল 3 টাকা সেখানে এই বছর খরচ হয়ে গেছে ক্যারিং খরচ 6 টাকা। লেবার খরচ আগের তুলনায় অনেক বেশি। এবছর আকার বেঁধে প্রতি পিস আনারস 25 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। তবে সারের দাম বাড়ায় উৎপাদন খরচ উঠছে না বলছেন প্রান্তিক চাষিরা। সারের সমস্যা বেশি, এই যখন তো অনেক সার পাওয়া যায় না। এবছর মোটামুটি ভালোই দাম পাইছি, কিন্তু সার মেডিসিনের দামটা একটু বেশি হয়ে যায়, লেবার খরচ বেশি হয়ে যায়। গারো বাজার, জলছত্র বাজার ও মোটের বাজার সহ বিভিন্ন বাজারে পাইকারি ব্যবসায়ীরা আসেন মধুপুরের আনারস কিনতে। রসালো ও সুস্বাদু হওয়ায় এখানকার আনারসের চাহিদা সারা দেশেই। এখানে আনারসের চাহিদাটা মার্কেটে ভালো, তারা এই আনারসটাই তারা পছন্দ করে। ফুলপুর, শেরপুর, বগুড়া, নাটোর, বরিশাল সব জায়গায় আনারস পাঠাই। সৌদি আরব সহ বিভিন্ন দেশেও যায় মধুপুরের আনারস। মৌসুমি উৎপাদিত অতিরিক্ত আনারস দিয়ে খাদ্যদ্রব্য তৈরির কারখানা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সরকারিভাবে আমাদের ভ্যালু অ্যাডেড যে সমস্ত আইটেমগুলো আছে আনারসের, সেগুলো পরিকল্পনা আছে। সরকারি এই ব্যাপারে ভবিষ্যতে আরও কিছু কাজ করবে আমরা, তো যাতে করে আনারসটা, যেটা আমরা সিজন সময় অনেক প্রচুর আনারস হয়, সেগুলো যাতে যথাযথ ব্যবহার হয়। চলতি মৌসুমে জেলায় 7,794 হেক্টর জমিতে 2,72,000 মেট্রিক টন আনারস উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচক পতনে লেনদেন কমেছে 2 শেয়ার বাজারেই। ডিএসসির প্রধান সূচক কমেছে 6.98 পয়েন্ট। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 149 কোটি টাকার বেশি। শেয়ার দর হারিয়েছে প্রায় 50 ভাগ প্রতিষ্ঠানে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 10.79 পয়েন্টের বেশি। সোমবার দিনের শুরুতে ইতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। প্রথম 30 মিনিটে প্রধান সূচক প্রায় 39 পয়েন্ট বাড়ে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসসিএক্স সূচক 6.98 পয়েন্ট কমে অবস্থান করছে 5,344 পয়েন্টে। সূচকের সাথে ডিএসসিতে কমেছে লেনদেনের পরিমাণও। আগের দিনের চেয়ে 149 কোটি 77 লাখ টাকা কমে আজ লেনদেন হয়েছে 610 কোটি 86 লাখ টাকা। হাতবদলে অংশ নেওয়া 405টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 121টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 201টি এবং অপরিবর্তিত 83টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম বাংলাদেশ শিপিং কর্পোরেশন, দ্বিতীয় ওরিয়ন ইনফিউশন, তৃতীয় অবস্থানে মালেক স্পিনিং। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকায় প্রথম মিথুন নিটিং অ্যান্ড ডাইং, তাল্লু স্পিনিং মিলস দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে সিপাল বিচ রিসোর্ট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 10.79 পয়েন্ট কমে অবস্থান করছে 15,025 পয়েন্টে। লেনদেন 12 কোটি 60 লাখ টাকার শেয়ার। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে জানাবো বিশ্বের প্রধান প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের দর বিনিময় হয়েছে 122 টাকা 60 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 170 টাকা 5 পয়সায়।
দর বেড়েছে ইউরোর, বিনিময় হচ্ছে 147 টাকা 41 পয়সায়। ভারতীয় রুপির দর অপরিবর্তিত, বিনিময় হচ্ছে 1 টাকা 45 পয়সায়। অপরিবর্তিত সৌদি রিয়ালের দরও, বিনিময় হচ্ছে 32 টাকা 83 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 33 টাকা 55 পয়সায়। বেড়েছে কুয়েতি দিনারের দর, বিনিময় হচ্ছে 403 টাকা 38 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দর বেড়েছে, বিনিময় হয়েছে 29 টাকা 10 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।